আসসালামু আলাইকুম। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পাবলিক প্রকিউরমেন্টে ব্যবহৃত বিভিন্ন টার্মের সাথে একটু পরিচিত হব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে হোয়াট ইজ প্রকিউরমেন্ট, মানে প্রকিউরমেন্ট বা ক্রয়টা আসলে কি। এই আইন এবং বিধিতে আপনার ক্রয়গুলো বলতে মূলত কি ক্রয়, কিভাবে ক্রয় মানে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট মিনস দি পারচেসিং অর হায়ারিং অফ গুডস অর অ্যাকুইজিশন অফ গুডস থ্রু পারচেসিং এনি হায়ারিং অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ ওয়ার্কস অ্যান্ড পারফরমেন্স অফ সার্ভিস বাই এনি কন্ট্রাকচুয়াল মিনস। অর্থাৎ প্রকিউরমেন্ট বা ক্রয় হচ্ছে যে কোনো বস্তু বা গুডস, এটা হচ্ছে পারচেসিং ক্রয় করা কিংবা হায়ার করা আর অ্যাকুইজিশন করা। তাহলে বস্তুটাকে আমরা কি করতে পারি? ক্রয় করতে পারি, হায়ার করতে পারি কিংবা অধিগ্রহণ করতে পারি। আর হচ্ছে ওয়ার্কস, যেটা ওয়ার্কসটাকে কি করতে পারি? এক্সিকিউশন করতে পারি। আর পারফরমেন্সকে আমরা মানে আপনার সার্ভিস যেটা, সেটার পারফরমেন্সটাকে আমরা মূল্যায়ন করতে পারি। এবং এটাতে অবশ্যই একটা কন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ যিনি ক্রয় করবে এবং যিনি বিক্রয় করবে এই দুইজনের ভিতরে একটা অবশ্যই কন্ট্যাক্ট থাকতে হবে। তাহলে প্রকিউরমেন্টটা কোনটা কী হবে? এই কন্ট্যাক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্রয় এবং বিক্রয়কারীর মধ্যে একটা চুক্তি থাকতে হবে। তাহলে পাবলিক প্রকিউরমেন্টটা কি? পাবলিক প্রকিউরমেন্ট হচ্ছে প্রকিউরমেন্ট ইউজিং পাবলিক ফান্ডস। মূলত জনগণের টাকা ব্যবহার করে যে ক্রয় করা হয় সেটাই হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে পিই, যেটাকে বলা হয় প্রকিউরিং এন্টিটি। প্রকিউরিং এন্টিটি, এটার বাংলা হচ্ছে ক্রয়কারী। তাহলে কি? হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল পাওয়ার টু আন্ডারটেক প্রকিউরমেন্ট অফ গুডস অর সার্ভিস ইউজিং পাবলিক ফান্ড। মানে বলা হচ্ছে যে ব্যক্তির অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা থাকবে কিসের জন্য? ক্রয় করার জন্য। কি ক্রয় করার জন্য? গুডস আর সার্ভিস। মানে পাবলিক ফান্ড ব্যবহার করে যে ব্যক্তি প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা ব্যবহার করে ক্রয় করতে পারবে, উনি হচ্ছে মূলত ক্রয়কারী বা প্রকিউরিং এন্টিটি, সংক্ষেপে বলা হয় পিই। আর হেড অফ প্রকিউরিং এন্টিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় হোপ, HOPE। তাহলে হোপকে মানে প্রকিউরিং এন্টিটিদের বস। প্রকিউরিং এন্টিটি অনেক হতে পারে, কিন্তু হোপ হবে একজন। অর্থাৎ দেখা যাচ্ছে পিই হচ্ছে অনেকগুলা প্রজেক্ট চলতেছে, সেগুলোর প্রজেক্ট ডাইরেক্টর যারা, তারা হচ্ছে পিই। আর ওই মন্ত্রণালয় বা ওই অধিদপ্তরের যিনি হেড, সচিব বা মন্ত্রী, এই লেভেলের যারা, তারা হচ্ছে হোপ। ওকে, তো আমরা এখানে ডেফিনেশনটা দেখি। সেক্রেটারি অফ মিনিস্ট্রি, ডিভিশন অ্যান্ড হেড অফ দি ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট, চিফ এক্সিকিউটিভ অফ লোকাল গভর্নমেন্ট এজেন্সি, বডি অর কর্পোরেশন, কোম্পানি, ডিভিশনাল কমিশনার, ডিসি, ডিস্ট্রিক্ট জাজ, এনারা সবাই হচ্ছে হোপ। তাহলে কি? সেক্রেটারি অফ মিনিস্ট্রি থেকেও যিনি সচিব থাকবে উনি, তারপরে ডিভিশনের যিনি ডিরেক্টরেট, হেড অফ ডিরেক্টরেট, হ্যাঁ, বা ডিপার্টমেন্টের মানে যিনি থাকবে উনি, চিফ এক্সিকিউটিভ অফ লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাহী যিনি থাকবে, চিফ নির্বাহী, উনি হচ্ছে লোকাল গভর্নমেন্টের হোপ হবেন। তারপরে রয়েছে ডিভিশনের ক্ষেত্রে ডিভিশনাল কমিশনার, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ডিসি আর কি, যিনি ডেপুটি কালেক্টর, উনি হচ্ছে হোপ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রয়েছে অ্যাপ্রুভিং অথরিটি, যেটাকে সংক্ষেপে AA বলা হয়। অ্যাপ্রুভিং অথরিটি হচ্ছে সর্বোচ্চ অথরিটি। তাহলে কি? অ্যাপ্রুভস দ্য অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট ফর দি প্রকিউরমেন্ট অফ গুডস ওয়ার্কস অর সার্ভিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস। অর্থাৎ GFR বা জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস, এই অনুসারে যিনি অ্যাপ্রুভ করবে, কি অ্যাপ্রুভ করবে? অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট। অর্থাৎ যে ব্যক্তি
কন্ট্রাক্টটা পাবে বা যিনি কাজটা করবে তার সাথে চুক্তিবদ্ধ পিই চুক্তিবদ্ধ হওয়ার পরে সেটা যিনি অ্যাপ্রুভ করবে উনিই হচ্ছে অ্যাপ্রুভিং অথরিটি। ওকে, তারপরে রয়েছে আমরা যে পাবলিক ফান্ডটা ব্যবহার করতেছি। পাবলিক ফান্ড আসলে কি? পাবলিক ফান্ড হচ্ছে any fund allocated to a procuring entity under government budget or loan or grants and credit placed at the disposal of a procuring entity through the government by the development partners or foreign state or organization। তাহলে পাবলিক ফান্ড কি? পাবলিক ফান্ড আমি সহজ ভাষায় যদি বলি যে এটা হচ্ছে প্রকিউরিং এন্টিটি যেটা ব্যবহার করে ক্রয় করার জন্য, কি ব্যবহার করে? গভর্নমেন্ট বাজেট, এই বাজেটের টাকা, এটা কিন্তু পাবলিক ফান্ড। তারপরে লোন, গভর্নমেন্ট কিন্তু লোনও নেয় অনেক জায়গা থেকে, এটা বিভিন্ন বাইরের সরকারের থেকে হতে পারে, আমাদের দেশের যে কোনো ব্যাংকের থেকে হতে পারে, কোম্পানি থেকে হতে পারে। তাহলে এই লোনের টাকা যেটা, এটাও কিন্তু পাবলিক ফান্ড। গ্রান্টস মানে হচ্ছে দানের টাকা, অর্থাৎ বাইরের দেশ অনেক সময়, বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশ, অনেক সময় গ্রান্ট বা দান করে থাকে, সেই দানের টাকা দিয়ে যে কাজটা করা হবে বা ক্রয় করা হবে সেটাও কিন্তু পাবলিক ফান্ড। ওকে, এরপরে আছে রেসপন্সিভ, অর্থাৎ আমরা যখন কোনো টেন্ডারার তার টেন্ডার দাখিল করে, কিছু টেন্ডার রেসপন্সিভ হয়, কিছু নন রেসপন্সিভ হয়। সেই রেসপন্সিভ কাকে বলবে? রেসপন্সিভ মিন্স qualified for consideration on the basis of evaluation criteria so declared and specified in the tender document or in the request for proposal document। অর্থাৎ বলা হচ্ছে রেসপন্সিভ হচ্ছে সেই ব্যক্তি, মিন্স কোয়ালিফাইড ফর কনসিডারেশন, যাকে কোয়ালিফাইড হিসেবে কনসিডার করা হয়েছে, অর্থাৎ উনি কাজটা করতে পারবেন। টেন্ডার ডকুমেন্টে যেভাবে মানে ক্রাইটেরিয়া উল্লেখ ছিল, সেই ক্রাইটেরিয়া উনি ফুলফিল করে উনি কাজটা করতে পারবেন, এই জন্য ওনাকে রেসপন্সিভ বলা হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে ইকোনমিক অপারেটর। ইকোনমিক অপারেটর কি? সাচ পারসন হু ইজ এঙ্গেজড উইথ পিই সাপ্লাইং গুডস, এক্সিকিউটিং ওয়ার্কস, পারফর্মিং সার্ভিস। তাহলে কি? এটা সাপ্লায়ার হতে পারে, কন্ট্রাক্টর হতে পারে, সার্ভিস প্রোভাইডার আর কনসালটেন্ট হতে পারে। এনারা সবাই হচ্ছে ইকোনমিক অপারেটর। অর্থাৎ ইকোনমিক অপারেটর হচ্ছে সেই সকল ব্যক্তিগণ যারা এঙ্গেজ থাকবে প্রকিউরিং এন্টিটির সাথে এবং সাপ্লাই করবে এই গুডস, ওয়ার্কস এবং সার্ভিস, এনারাই হচ্ছে ইকোনমিক অপারেটর। এরপর রয়েছে প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রকিউরমেন্ট বা ক্রয়ের কৌশল। এটা কি? এটা হচ্ছে ফর দ্য সেক অফ এনসিউরিং ভ্যালু ফর মানি in any procurement process and contract implementation to adopt strategy and methods considering the project concept, work environment, stakeholder, market and alternative analysis, sustainability, risk management। তাহলে এটা procurement strategy হচ্ছে কি? for the sake of ensuring the value for money। হ্যাঁ, আমাদের এইটুকু কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্ট্র্যাটেজিটা হবে হচ্ছে ভ্যালু ফর মানি, এক কথায়, অর্থাৎ কম দামে আমি যেন ভালো পণ্যটা ক্রয় করতে পারি। অর্থাৎ এই পাবলিক ফান্ডটাকে নিজের পকেটের টাকা মনে করতে হবে, এবং সেটা আমরা যখন নিজের পকেটের টাকা খরচ করি তখন যেমন চিন্তা করি কম দামে আমি সবচেয়ে ভালো জিনিসটা যেন ক্রয় করতে পারি। এই সরকারি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এইভাবে এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানেই হচ্ছে প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি বা কৌশলটাকে কিন্তু এক কথায় এটাকেই বোঝানো হয়েছে। তো আমরা এখানে মূলত এই আইন এবং বিধিতে যে পণ্যগুলো ক্রয় করা হবে সেটা মূলত 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে গুডস, অর্থাৎ যে কোনো এই যে কলম, চেয়ার, টেবিল, খাতা ইত্যাদি এই টাইপের যত পণ্য রয়েছে এইগুলো ক্রয় রয়েছে। ওয়ার্কস হচ্ছে যে কোনো রাস্তা হতে পারে, বিল্ডিং হতে পারে। হ্যাঁ, এই ওয়ার্কসও ক্রয়ের একটা মানে বিষয় রয়েছে। আর একটা যেটা রয়েছে সার্ভিস, আমরা যে কোনো সার্ভিসও এই
পিপিএ এবং পিপিআর অনুযায়ী ক্রয় করতে পারি। তাহলে এরপরে আমরা যাই প্রকিউরমেন্ট অফ গুডস। এখানে বলতে প্রকিউরমেন্ট অফ গুডসে এখানে গুডস বলতে আসলে কি বোঝানো হয়েছে? এখানে গুডস বলতে বোঝানো হয়েছে গুডস মিনস র ম্যাটেরিয়ালস, প্রোডাক্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড অবজেক্ট অফ ইন সলিড, লিকুইড অর গ্যাসিয়াস ফর্ম, ইলেকট্রিসিটি অ্যান্ড রিলেটেড সার্ভিস ইফ দ্য ভ্যালু অফ সাচ সার্ভিস ডাজ নট এক্সিড অফ দ্য গুডস দেমসেলফ। বলা হচ্ছে গুডস হচ্ছে সেই সমস্ত জিনিস, যে কোনো র ম্যাটেরিয়ালস বা কাঁচা জিনিস, কাঁচামাল আর কি, যেটা এইটা প্রোডাক্ট অর ইকুইপমেন্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্য সলিড, মানে যে কোনো অবজেক্ট যেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে কিংবা গ্যাসিয়াস ফর্মেও থাকতে পারে। ইলেকট্রিসিটি যেটা ক্রয় করা হয়, এই যে বাইরের দেশ থেকে ইলেকট্রিসিটি, আমরা আদানির কাছ থেকে ইলেকট্রিসিটি কিনতেছি, ইন্ডিয়া থেকে কিনতেছি, নেপাল থেকে কিনতেছি, এটাও কিন্তু একটা গুডস হিসেবে বিবেচিত হবে। এবং এই গুডসগুলো কিন্তু আনতে গেলে এর সাথে কিছু রিলেটেড সার্ভিস রয়েছে। অর্থাৎ সাপোজ আমি একটা বড় কোনো মেশিন কিনবো, তাহলে মেশিনটাকে আমার সেট করার জন্য লেবার প্রয়োজন হয়, ওখানে গাড়ি প্রয়োজন হয়, যাতায়াত ভাড়া প্রয়োজন আছে। তাহলে এই যে বাড়তি যে জিনিসগুলো, এটা হচ্ছে রিলেটেড সার্ভিস। ওকে, তো রিলেটেড সার্ভিস যেটা, এটা কিন্তু অবশ্যই গুডসের যে প্রকৃত দাম এটার থেকে সবসময় কম হতে হবে। অর্থাৎ আমি যে মেশিনটা কিনবো, মেশিন যদি আনার ভাড়াই আমার মূল জিনিসের দামের চেয়ে বেশি পড়ে যায়, তাহলে কিন্তু এটা ক্রয় করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর রয়েছে প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস। ওয়ার্কস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তাহলে ওয়ার্কস মিনস অল ওয়ার্কস অ্যাসোসিয়েটেড উইথ দি কনস্ট্রাকশন। তাহলে যে কোনো নির্মাণের সাথে মানে অ্যাসোসিয়েটেড বা সংযুক্ত যে কোনো বিষয়। রিকনস্ট্রাকশন মানে সেটা পুনরায় নির্মাণ, সাইট প্রিপারেশন যে কোনো সাইট তৈরি করা, ডেমোলিশন ভেঙে ফেলানো, রিপেয়ার মেরামত করা, মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণ করা, আর রেনোভেশন মানে নতুন করে সাজানো, অফ রেলওয়েজ রোডস, এটা রেলওয়ে হতে পারে, রোড হতে পারে, হাইওয়েজ মানে আপনার মহাসড়ক হতে পারে, আর এ বিল্ডিং যে কোনো বিল্ডিংও হতে পারে, অ্যান্ড স্ট্রাকচার অর এনি ইনস্টলেশন মানে এটা ইনস্টলেশনটাও এর ওয়ার্কসের ভিতরে আসবে। অর্থাৎ যে কোনো জিনিস এনে সেটাকে ইনস্টল করা, আর এনি কনস্ট্রাকশন ওয়ার্ক রিলেটিং টু এক্সক্যাভেশন, ইনস্টলেশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, decoration as well as physical service, ancillary or works if the value of the service does not exceed that the work themselves। ওই একই রকমভাবে এখানেও রিলেটেড সার্ভিস রয়েছে। তো রিলেটেড সার্ভিসটা কখনোই কিন্তু ওয়ার্কসের মূল যে দাম সেটাকে এক্সিড করতে পারবে না। এক্সিড যদি করে তাহলে কিন্তু ওই প্রকিউরমেন্ট করা যাবে না। তো আশা করি আপনারা ওয়ার্কসের বিষয়ে একটা ধারণা পেয়েছেন। আর একটা প্রকিউরমেন্ট রয়েছে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অফ সার্ভিস। অর্থাৎ আমরা কিন্তু সার্ভিসও ক্রয় করি। কী ধরনের সার্ভিস ক্রয় করি? ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। তাহলে ইন্টেলেকচুয়াল প্রফেশনাল সার্ভিস এটা কি? এটা হচ্ছে সার্ভিসেস পারফর্মড বাই কনসালটেন্ট। অর্থাৎ যারা কোনো বিষয়ের উপরে অভিজ্ঞতা রয়েছে, এই টাইপের সার্ভিস নেওয়া হবে একটা কনসালটেন্টের কাছ থেকে, উইথ আউটপুট অফ অ্যাডভাইজরি অর প্রিপারেশন অফ কম্পিউটার সফটওয়্যার। মানে যিনি অ্যাডভাইজরি মানে উপদেশমূলক মানে পরামর্শ এগুলো উনি প্রদান করবে, এবং প্রিপারেশন অফ কম্পিউটার সফটওয়্যার, উনি অনেক সময় একটা কম্পিউটার সফটওয়্যার তৈরি করে দিতে পারে, আর এনি আদার আইটি রিলেটেড সফটওয়্যার, যে কোনো আইটি রিলেটেড সফটওয়্যার তৈরি করে দিতে পারে। ডিজাইন সুপারভিশন, অর্থাৎ দেখা গেল একটা বিল্ডিংয়ের ডিজাইন উনি তৈরি করে দিতে পারে, বা রাস্তার ডিজাইন উনি তৈরি করে দিবে, সেটা সুপারভিশন, অর্থাৎ দেখা গেলো 5 বছর 10 বছর সেগুলো দেখভাল করবে। or transfer of a know-how nature or any particular professional or intellectual services। যে কোনো পার্টিকুলার প্রফেশনাল ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলো রয়েছে ক্রয়ের ক্ষেত্রে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট এই প্রক্রিয়ায় অর্থাৎ সার্ভিস হিসেবে ক্রয় করে থাকে। তো আশা করি আপনারা বুঝেছেন, এটা হচ্ছে মূলত মানুষের মেধা মানে ক্রয় আর কি, এক কথায় মানে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া
সেখান থেকে তাদের কাছ থেকে ডিজাইন নেওয়া, সুপারভিশন করা একটা প্রকল্পের, এই টাইপের যত কাজ রয়েছে সেটা কিন্তু এই সার্ভিস হিসেবে গণ্য হবে এবং ওভাবেই ক্রয় করতে হবে। তো প্রকিউরমেন্ট করার ক্ষেত্রে কিন্তু প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি জিনিস প্রকিউর করব, কেন করব, এটার কিন্তু একটা কিভাবে করব, এটার কিন্তু একটা অবশ্যই উত্তর থাকতে হবে একজন প্রকিউরিং এন্টিটির কাছে, অর্থাৎ যিনি ক্রয় করবেন তাকে আগে এই প্ল্যানিংটা করতে হবে। তাহলে প্রিপারেশন অফ পিপি মানে প্রকিউরমেন্ট প্ল্যানিং ইজ ম্যান্ডেটরি ফর অল পিই, অর্থাৎ একজন প্রকিউরিং এন্টিটি বা ক্রয়কারীর ক্ষেত্রে এই প্রকিউরমেন্ট প্ল্যানিংটা তৈরি করা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ইট ইজ বেসিক্যালি এ প্রসেস অফ থিঙ্কিং বিফোর ডুইং, মানে এটা মূলত কোনো কিছু করার পূর্বেই চিন্তা করা, এই টাইপের একটা জিনিস। আর প্ল্যানিং রিকোয়ার্স এ নাম্বার অফ স্টেপস অ্যান্ড অপিনিয়ন। প্ল্যানিংটার একটা নাম্বার অফ স্টেপস প্রয়োজন হয়। আর প্রকিউরমেন্ট প্ল্যানিং কনসিডার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে যে 6 WH কোয়েশ্চেন রয়েছে সেগুলো কিন্তু করতে হবে, যে হোয়াট ইজ টু বি ডান, কী করতে হবে, হোয়েন ইট ইজ টু বি ডান, কখন এটা করতে হবে, হাউ ইট ইজ টু বি ডান, কীভাবে এটা করতে হবে, হু ইজ টু ডু, কে এটা করবে, হোয়াট রিসোর্সেস আর রিকোয়ার্ড, কী রিসোর্স আমার প্রয়োজন, হু শুড নো অ্যাবাউট ইট, কে এটা সম্পর্কে জানে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওনাকে ওই প্রকল্প হাতে নেওয়ার পূর্বেই চিন্তা করে নিতে হবে। ওকে, এরপর রয়েছে বেনিফিট অফ প্রকিউরমেন্ট প্ল্যানিং। প্রকিউরমেন্ট প্ল্যানিংয়ের অবশ্যই বেনিফিট রয়েছে। তো বেনিফিটটা কি? কেয়ারফুল অ্যান্ড ডিটেইল প্রকিউরমেন্ট প্ল্যানিং ইজ এসেনশিয়াল ফর প্রপারলি প্রজেক্ট এক্সিকিউশন। তাহলে এই কেয়ারফুল এবং ডিটেইল প্রকিউরমেন্টটা একটা প্রজেক্ট প্রপারলি এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্পিড আপ দ্য প্রকিউরমেন্ট প্রসেস, রিডিউস প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ডিলেস। অর্থাৎ আপনি যখন একটা প্ল্যান থাকবে তখন অবশ্যই প্রকিউরমেন্ট প্রসেসটা বা ক্রয় প্রক্রিয়াটা কিন্তু স্পিড আপ হবে, দ্রুত হবে। আপনি জানেন একটার পরে একটা কী কাজ আপনাকে করতে হবে। আর রিডিউস, এটা কমাবে হচ্ছে কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ডিলে। অনেক সময় প্রকল্প ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে গেলে ডিলে হয়, দেরি হয়, এই দেরিটা আর হবে না। আর রিডিউস পসিবিলিটি অফ ইরর, তাহলে আমাদের কাজ করতে গেলে তো ভুল হবেই, মানুষ মাত্রই ভুল, কিন্তু যখন একটা প্ল্যানিং থাকবে তখন কিন্তু এই ভুলের মাত্রাটা কমে যাবে এবং রিডিউস সাবসিকুয়েন্ট ওয়ার্ক, এবং অন্যান্য কাজও এটা কমিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই। সামনের দিনে আমরা নতুন আলোচনা নিয়ে আবার আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।